তাহলে আজকের বিষয়টা হচ্ছে ইকুয়ালিটি বা সমানতা। সমানতা বলতে এক কথায় যদি বলি, সমানতা বলতে কি বোঝায়? সমানতা হচ্ছে যেখানে একটা বৈষম্য, যেখানে সেই সোসাইটিতে কোনো বৈষম্য থাকবে না। এই তোর মাইকটা অফ করে দে। যেখানে কোনো বৈষম্য থাকবে না, একটা বৈষম্যহীন সমাজ, যে সমাজের মধ্যে সবাই সমান সুযোগ সুবিধা পাবে এবং সবাই সমান সুযোগ সুবিধার কিন্তু অধিকারী হবে। ঠিক আছে? এরপরে ইকুয়ালিটির যে কনসেপ্ট রয়েছে, ইকুয়ালিটি বা সমানতার যে কনসেপ্ট, এটা কোনো প্রাচীন যে রাষ্ট্রীয় চিন্তা, সেখানে কিন্তু ইকুয়ালিটি বলে কোনো জিনিস ছিল না। The idea of equality is the defining features of modern political thought. অর্থাৎ কি, এই যে ইকুয়ালিটির যে কনসেপ্ট বা সমানতার যে কনসেপ্ট, এটা কিন্তু মডার্ন পলিটিক্যাল তাত্ত্বিকরা কিন্তু এই এই এর কথা বলেছিলেন। অর্থাৎ যদি এনসিয়েন্ট বা গ্রিক চিন্তাকে দেখা হয় বা প্রাচীন পলিটিক্যাল থিঙ্কারদেরকে দেখা হয়, যেমন প্লেটো, এরিস্টটল বা সক্রেটিস, এইসব যে থিঙ্কার গুলো ছিলেন, এইসব থিঙ্কার গুলো কিন্তু কোনো প্রকারের ইকুয়ালিটি কনসেপ্টকে বিশ্বাস করতেন না। এরিস্টটল যদিও ইকুয়ালিটি কনসেপ্টের সপক্ষে ছিলেন, কিন্তু সরাসরি ভাবে যে সমানতা সবাইকে দেওয়া হবে, সেই সমানতার কথা কিন্তু এনসিয়েন্ট পলিটিক্যাল থিঙ্কাররা কিন্তু বলেননি। কেন বলেননি? কারণ সেই সময় ছিল একটা মোনার্কিক ব্যবস্থা বা রাজতান্ত্রিক ব্যবস্থা। এই রাজতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু কখনোই যেমন ডেমোক্রেসি প্রক্রিয়ার মধ্যে সবাই জনগণকে সমান অধিকারের কথা বলা হয়, সমান আইনের চোখে সবাইকে সমান চোখে দেখার কথা বলা হয়। কিন্তু একটা মোনার্কিক বা রাজতান্ত্রিক ব্যবস্থায় এই প্রক্রিয়ায় কিন্তু দেখা হতো না। এবং এনসিয়েন্ট তাত্ত্বিকদের যে সময়টা ছিল, সেটা কিন্তু মোনার্কি ব্যবস্থা অর্থাৎ রাজতান্ত্রিক ব্যবস্থার মধ্য দিয়ে তারা এগিয়েছিলেন, এবং তাদের চিন্তাভাবনার মধ্যে একটা রাজতান্ত্রিক ব্যবস্থার ছাপ কিন্তু রয়ে গেছে। যার কারণে কিন্তু ইকুয়ালিটির যে কনসেপ্ট বা ইকুয়ালিটির যে ধারণা, যে সবাই সমান, যেখানে বৈষম্যমূলক কোনো আচরণ থাকবে না, সেই রকম কোনো কিছু চিন্তা কিন্তু তাদের চিন্তাধারার মধ্যে বা তাদের লেখার মধ্যে কিন্তু দেখা যায়নি। অর্থাৎ যদি বলা হয় ইকুয়ালিটির কনসেপ্টটা কোন সময়কার, এটা কিন্তু হবে মডার্ন পলিটিক্যাল থট, অর্থাৎ আধুনিক চিন্তা, আধুনিক চিন্তা। এখন বর্তমান সময়ে এটা, এই সময়টা হচ্ছে পোস্ট মডার্ন সময়। পোস্ট মডার্ন সময় আরেকটুকু মডার্নের থেকে আরেকটু ভালো করে জিনিসগুলোকে বিচার করার চেষ্টা করেছে, এবং ইকুয়ালিটির কনসেপ্টকে আরো একটা আপডেট ভার্সন দেওয়ার চেষ্টা করেছে। The classical and medieval political thinkers considered hierarchy as the natural and inevitable। অর্থাৎ যারা ক্লাসিক্যাল থিঙ্কার ছিলেন এবং যারা মিডিয়েভেল থিঙ্কার ছিলেন, তারা কি বলেছিলেন যে হায়ারার্কিক ব্যবস্থা অর্থাৎ ক্রমোচ্চ বিন্যাস, এই সমাজের মধ্যে যে একটা ক্রমোচ্চ বিন্যাস থাকবে, অর্থাৎ সবার উপরে রাজা থাকবে, তার আদেশেই কিন্তু শেষ হবে। এইরকম একটা প্রক্রিয়া হচ্ছে ইনভার্টিবল। অর্থাৎ এটা হচ্ছে ন্যাচারাল, প্রকৃতি এরকম ভাবে তৈরি করেছে। সবার সমান বিবেক বুদ্ধি থাকতে পারে না। যার সব থেকে বেশি বিবেক বুদ্ধি রয়েছে, যদি প্লেটোর কথায় আমরা দেখতে চাই, যে তিনি যে আইডিয়াল রাষ্ট্রনায়কের কথা বলেছিলেন, অর্থাৎ রাষ্ট্রপ্রধানের কথা বললেন, সে কি হবে? ফিলোসফিক্যাল যে ফিলোসফিক্যাল যে রাজার কথা বলেছিলেন, সে তাকে কি বলেছিলেন? সে হবে সমস্ত মানুষের থেকে শ্রেষ্ঠ। তাহলে যেহেতু সে শ্রেষ্ঠ, সেহেতু একটা ক্রমোচ্চ ভিন্ন বিস্তার, অর্থাৎ একটা একটা ভার্টিক্যাল সোসাইটির কথা এখানে তিনি বলেছিলেন, অর্থাৎ এনসিয়েন্ট তাত্ত্বিকরা। কিন্তু বর্তমান যে সময়ে তাত্ত্বিকরা রয়েছেন, ইকুয়ালিটির যে তাত্ত্বিকরা রয়েছেন, তারা কি বলছেন? যে সব মানুষের কিন্তু সমান বিবেক, বুদ্ধি, রেশনালিটি রয়েছে। যার কারণে যেহেতু সমস্ত প্রকার মানুষের সমান বিচার বুদ্ধি, নিজের ভালো-মন্দ বিচার করার ক্ষমতা রয়েছে, তাই কিন্তু কেউ আমার হয়ে যেন আমার ব্যাপারে হস্তক্ষেপ না করে এবং আমার হয়ে কেউ সিদ্ধান্ত গ্রহণ করতে যেন না পারে। যেহেতু অল মেন আর রেশনাল বিং, সবার মধ্যে সমান বৌদ্ধিক ক্ষমতা রয়েছে, তাই জন্য তাদেরকে সমান চোখে দেখা হয়। এই জিনিসটাই বলতে চেয়েছেন ইকুয়ালিটি কনসেপ্টের তাত্ত্বিকরা। যদি বলা হয় ইট বেসড অন দ্য অ্যাজাম্পশন দ্যাট ম্যান ইজ এ রেশনাল বিং, যেটা বললাম, ম্যান হচ্ছে রেশনাল বিং, হি এন্ডোয়েড উইথ দ্য ফ্যাকাল্টি অফ রিজন, অল ম্যান আর ক্রিয়েটেড ইকুয়াল বাই গড। অর্থাৎ ঈশ্বর যেহেতু সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে, তাহলে আমাদেরও এই ক্ষেত্রে কিন্তু কাউকে বৈষম্য আচরণ করা উচিত হবে না। বুঝা গেল? তারপর কি বলছে? দ্য ফিজিক্যাল, ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল নিডস অফ অল মেন আর সিমিলার, দেয়ারফোর all are entitled to equal rights and fundamental equality is a right of man। অর্থাৎ যেহেতু আমরা সবাই সমান, সেহেতু আমাদের সবারই ফান্ডামেন্টাল রাইট দেওয়া দরকার, অর্থাৎ মৌলিক কিছু অধিকার মৌলিক কিছু অধিকারের প্রয়োজন, এবং মৌলিক কিছু অধিকার আমাদের
মানুষকে দেওয়া দরকার। তারপর কি হয়েছে, এই গেল ইন্ট্রোডাকশন পার্ট। তারপর কি হচ্ছে, বেসিক আর্গুমেন্ট অফ ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটি বলতে বেসিক কি বোঝায়, ইকুয়ালিটি বলতে আমরা কি বুঝবো এক কথায়, সেটা কি হচ্ছে, ইকুয়ালিটি ইজ নট অ্যান অ্যাবসোলিউট টার্ম, ইট ইজ এ রিলেটিভ টার্ম। অর্থাৎ কি, ইকুয়ালিটির যে কনসেপ্ট সেটা কিন্তু কোনো অ্যাবসোলুট ধারণা নয় যে আমি কোনো সমাজের মধ্যে বলে দিলাম যে এই আমাদের রাষ্ট্রে সবাই ইকুয়াল, বলে পরে আমি ক্ষান্ত হয়ে গেলাম। এমনি ইকুয়াল তো কোন দিক থেকে, ইকোনমিক্যালি ইকুয়াল, পলিটিক্যালি ইকুয়াল, না সোশ্যালি ইকুয়াল? তাহলে এটা সবসময় ইকুয়ালিটির যে কনসেপ্ট বা সমানতার যে ধারণা, সেটা কিন্তু সবসময় কোনো না কোনো ধারণার সাথে রিলেটেড থাকবে। হয় পলিটিক্যাল ইকুয়ালিটি থাকবে, না হয় সোশ্যাল ইকুয়ালিটি থাকবে, না হলে ইকোনমিক ইকুয়ালিটি থাকবে। অর্থাৎ এটা অ্যাবসোলুট টার্ম নয়। নিজে, নিজে এটা স্বেচ্ছায় বলে দেওয়া যেতে পারে না যে সমাজ এই রাষ্ট্রের মধ্যে সবাই ইকুয়াল। কিন্তু সেখানে কিন্তু পরিষ্কারভাবে কিছু বোঝা যাবে না। আমাদেরকে বুঝতে হলে আমাদের এটা রিলেট করে বলতে হবে যে হ্যাঁ, এখানে হচ্ছে আমাদের সোসাইটিতে পলিটিক্যালি সবাই ইকুয়াল, বা ইকোনমিক্যাল দিক থেকে আমরা ইকুয়াল। তো এই জিনিসটা বলা হচ্ছে, ইকুয়ালিটি ইজ নট অ্যান অ্যাবসোলুট টার্ম, ইট ইজ এ রিলেটিভ টার্ম। ঠিক আছে? তারপর কি বলছে, equality does not mean similar treatment for all, it accepts the presence of natural inequalities and dissimilarities। অর্থাৎ কি, ইকুয়ালিটির কনসেপ্টে তার থেকে আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন কি, যে সবাইকে যে সমান ট্রিটমেন্ট দেওয়া হবে সেটা কিন্তু না। অর্থাৎ যদি কেউ, আমি যদি বলা হয় আমাদের সোসাইটির মধ্যে যে ঠিক আছে, সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হচ্ছে কিছু কিছু মানুষ, কিছু কিছু শ্রেণীকে, অনগ্রসর যারা সমাজ রয়েছে, তাদেরকে একটা সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হচ্ছে বা কোটার ব্যবস্থা করা হয়েছে তাদের জন্য। ঠিক আছে? তাহলে এইখানে যাদেরা ব্যবস্থাটা পাচ্ছে না তারা বলতেই পারে যে না, আমাদেরকে ইকুয়াল ভাবে দেখা হচ্ছে না, আমাদের আমাদের সাথে ইনইকুয়ালিটি করা হচ্ছে বা আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। কিন্তু সেটা নয়। ইকুয়ালিটির কনসেপ্ট বা সমানতার তাত্ত্বিকরা কখনোই বলছে না যে সবাইকে সমান ট্রিটমেন্ট দাও। যেমন সমাজের প্রয়োজন, যেমন মানুষের নিড, সেই নিডটাকে দেখে পরে, অর্থাৎ মানুষের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তাটাকে দেখে পরে কিন্তু সেই রকম পলিসি তৈরি করতে হবে রাষ্ট্রকে। অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ রয়েছে, তাকে যে একটা তাকে একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া দরকার। এটাও কিন্তু ইকুয়ালিটির কনসেপ্টের মধ্যেই পড়ে। এটাও কিন্তু সমানতা। এটা কিন্তু বৈষম্য নয়। কারণ সে যখন সে যখন একটা মেইন স্ট্রিম সোসাইটির সঙ্গে এগোবে, অর্থাৎ একজন হ্যান্ডিক্যাপ ব্যক্তি এবং একজন নরমাল যে সাধারণ ব্যক্তি, তাদের দুজনের মধ্যে যখন কম্পিটিশন হবে, তখন কিন্তু দুজন যে স্টার্ট লাইনটা আছে, সেই স্টার্ট লাইনটা কিন্তু একই নয়। সে যে হ্যান্ডিক্যাপ মানুষ, সে কিন্তু পিছিয়ে রয়েছে অলরেডি। তাহলে তার ফিনিশিং লাইনটাকে একটু এগিয়ে আনতে হবে। অর্থাৎ কি, একটা হয়তো দৌড় প্রতিযোগিতা চলছে, সেই দৌড় প্রতিযোগিতায় একজন, একটা লাইন আছে, স্টার্ট লাইন, সেই লাইনে একজন দাঁড়িয়ে আছে, আর একজন সেই লাইনে দাঁড়িয়ে নেই, একজন তার থেকে 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে। তাহলে কি করতে হবে, যে ফিনিশিং লাইনটা রয়েছে যেখানে দৌড় প্রতিযোগিতা শেষ হবে, তাহলে যে স্টার্ট লাইনে দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু ফিনিশিং লাইনটা ঠিক আছে, কিন্তু যে 5 কিলোমিটার আগে দাঁড়িয়ে আছে তার জন্য কিন্তু যে ফিনিশিং লাইনটা আছে তাকে কিন্তু এগিয়ে আনতে হবে, যাতে করে দুজনের মধ্যে যে কম্পিটিশনটা হয়, সেই তার মধ্যে একটা সমানতা পাওয়া যায়। ঠিক আছে? তো এইরকমই সোসাইটিতে যারা বঞ্চিত বর্গ একটা থেকে গেছে, অনগ্রসর শ্রেণী একটা রয়ে গেছে, তাদের যাতে মেন স্ট্রিম সোসাইটি, যারা অগ্রসর শ্রেণী রয়েছে, তাদের সাথে যাতে কম্পিটিশনে পেরে উঠতে পারে এবং একটা সমানতামূলক সমাজ তৈরি হয়, তার জন্য তাদেরকে কি দরকার, একটা লিটল ট্রাস্ট দেওয়ার দরকার। অর্থাৎ যেমন রকেটে একটা যেমন থ্রাস্ট দেওয়া হয়, যে থ্রাস্টটা মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে, অর্থাৎ পৃথিবীর আকর্ষণ বলকে ভেদ করে এগিয়ে যেতে পারে, সেই ঠিক তেমনই সেই অনগ্রসর শ্রেণীকে একটু লিটল থ্রাস্ট দেওয়ার প্রয়োজন, যাতে করে তারা মেন স্ট্রিমের যে সোসাইটি রয়েছে তার সঙ্গে কম্পেয়ার ভাবে ইকুয়াল পজিশনে এসে দাঁড়াতে পারে। তারপর কিন্তু তাদেরকে সমানতা দেওয়া হবে। যদি দেখা হয় এই সময়, দেখবি এই ভারত সরকার নতুন পলিসি গ্রহণ করেছে, একটা ক্রিমি লেয়ার আর নন ক্রিমি লেয়ার। যারা অনগ্রসর শ্রেণী রয়েওছে, তাদের মধ্যে যারা গভর্নমেন্ট জব অলরেডি পেয়ে গেছে, তাদের জন্য কিন্তু একটা ক্রিমি লেয়ার বলে একটা সংরক্ষণের ব্যবস্থা করেছে। অর্থাৎ কি, তাদের যে সুযোগ সুবিধা থাকবে তাদের কিন্তু তুলনামূলক যাদের নন ক্রিমি লেয়ার, অর্থাৎ যেখানে থেকে আজ পর্যন্ত কেউ হয়তো সেরকম ভালো পজিশনে পৌঁছতে পারেনি, বা সেই পরিবারে গভর্নমেন্ট জব পায়নি, বা
পরিবারটা আর্থিক দিক থেকে বা সামাজিক দিক থেকে উন্নত লাভ করতে পারেনি, তাদেরকে কিন্তু নন ক্রিমি লেয়ার এর মধ্যে রাখা হয়েছে। অর্থাৎ তাদেরকে একটু বেশি সুযোগ সুবিধা দেওয়া হবে কম্পারেটিভলি যারা মেইনস্ট্রিম এর মধ্যে এসে গেছে তাদের কাছ থেকে। অর্থাৎ সংরক্ষণ ব্যবস্থা থাকবে, কিন্তু সংরক্ষণ ব্যবস্থার মধ্যেই কিন্তু দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এই জিনিসটাই কিন্তু, এটাও কিন্তু ইকুয়ালিটির মধ্যেই পড়ছে। তাই এটাকে আমরা বলব না যে এখানে ইনইকুয়ালিটি করা হচ্ছে। কারণ একটা শ্রেণী যেহেতু পিছিয়ে রয়েছে, সেই শ্রেণীটাকে যাতে মেইনস্ট্রিম এর মধ্যে আসতে পারে, সেই মেইনস্ট্রিম এর মধ্যে আনার জন্যই তাকে উম বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। ঠিক আছে? এই গেল। হুম। Equality means absence of all man-made inequalities and privileged classes and society. এরপর কি? যে মানুষ সৃষ্ট যে বিভিন্নতা বা বৈষম্যতা সৃষ্টি করা হয়েছে, মানুষ যে বৈষম্যতাগুলো সৃষ্টি করেছে, সেই বৈষম্যতাগুলোকে দূর করাই হলো ইকুয়ালিটি কনসেপ্টের মেন উদ্দেশ্য। ইকুয়ালিটি সাপোর্টস দ্য সিস্টেম অফ ইকুয়াল অপরচুনিটি ফর অল দ্য পিপল। অর্থাৎ কি, যেন সবাই সমান সুযোগ সুবিধার অধিকারী হয়, সেই সমান সুযোগ সুবিধার তাকে প্রদান করাই হচ্ছে ইকুয়ালিটির মূল ধারণা। ইকুয়ালিটি ওয়ান্টস a system where equal rights and freedom are given to the people. Equality wants a system where equal rights and freedom given to the people, যেখানে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে। ঠিক আছে? এবার রুসোর মতানুযায়ী, রুসো ভিউজ অফ টিপিক্যাল ইকুয়ালিটি। রুসো দুই প্রকারের ইকুয়ালিটির কথা বলেছেন। একটা হচ্ছে ন্যাচারাল ইনইকুয়ালিটি, একটা হচ্ছে কনভেনশনাল ইনইকুয়ালিটি। অর্থাৎ কি, ন্যাচারাল মানে নেচার যেরকম ভাবে সৃষ্টি করেছে, হয়তো কেউ হ্যান্ডিক্যাপ, কেউ খুব সুন্দর দেখতে, কেউ কারো হয়তো বৌদ্ধিক ক্ষমতা বা ইন্টেলিজেন্সি খুব বেশি, কারো হয়তো শারীরিক গঠন খুব ভালো। তাহলে এখানে ইট কান্ট বি কন্ট্রোল, এইগুলো নেচার সৃষ্টি করেছে, এগুলোকে কন্ট্রোল করা সম্ভব নয়। এটা যেমনের তেমনই থাকবে। বাট দেয়ার ডিসক্রিমিনেটিং এফেক্ট ক্যান বি মিনিমাইজড। অর্থাৎ কি, এই যে কেউ হ্যান্ডিক্যাপ, সেটাকে কিন্তু কেউ ঠিক করে দিতে পারবে না। কিন্তু তাদের যে হ্যান্ডিক্যাপ বলে তাকে যে ডিসক্রিমিনেট বা বৈষম্যমূলক আচরণ করা হয়, সেই আচরণটাকে কম করতে পারি। কিভাবে কম করতে পারি? যেটা বললাম, যে হয়তো তাকে কিছু বাড়তি সুযোগ দেওয়া হলো, তাকে একটা সংরক্ষণের ব্যবস্থা দেওয়া হলো, তার জন্য কোটা সৃষ্টি করা হলো, এইরকম জিনিসগুলো। ন্যাচারাল ইনইকুয়ালিটিকে শেষ করা যায়। এরপরে আরেকটা কি, কনভেনশনাল ইনইকুয়ালিটি। কনভেনশনাল ইনইকুয়ালিটি বলতে কি, যেটা ম্যান মেড, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে। যেমন ইকোনমিক স্ট্যাটাস, হয়তো কারো ধনী রয়েছে, তাকে একটু ভালো চোখে দেখা হচ্ছে, যে গরিব রয়েছে তাকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে। তারপর কি, সেক্স, অর্থাৎ কি, পুরুষদেরকে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে, মহিলারা সেই তুলনায় সুযোগ সুবিধা পাচ্ছে না। এগুলো কি, এগুলো ম্যান মেড, সোসাইটি তৈরি করেছে। কালার, কেউ কালো শ্বেত বর্ণের দেখতে, কেউ ফর্সা দেখতে, তাহলে সেই বেসিসে ডিসক্রিমিনেট করা। কাস্ট, জাতি বেসিসে, রেস, এথনিসিটি, রিলিজিয়ন, অর্থাৎ ধর্ম, জাতি, এইসব বেসিসে যে ইনইকুয়ালিটি, এগুলোকে রুসো কনভেনশনাল ইনইকুয়ালিটির ধারণায় রেখেছেন। তারপর কি বলছে, the concept of equality in political theory mainly associated with this kind of inequalities। অর্থাৎ আমাদের যে পলিটিক্যাল সায়েন্সে পড়বো, পলিটিক্যাল সায়েন্সে কিন্তু এই প্রকারের ইনইকুয়ালিটির কথাগুলোই আমরা পড়বো বা জানবো। আমাদের নেচারের ইনইকুয়ালিটি তো নেচার যেরকম ভাবে সৃষ্টি করেছে, সেই ইনইকুয়ালিটি গুলা কত পলিটিক্যাল থিঙ্কাররা পড়বে না। আমরা কি বলবো, যে সমাজ যে ইনইকুয়ালিটি গুলো সৃষ্টি করেছে, যেমন জাতি বেসিসে, লিঙ্গ বেসিসে, ইন্টেলিজেন্সের বেসিসে, তারপর দেখ বর্ণ, শ্বেত বর্ণ, কালো বর্ণ, এইসবের বেসিসে, এই সবগুলো আমরা পড়বো। এটা হচ্ছে আমাদের পড়ার বিষয়। তারপর কি, বিভিন্ন তাত্ত্বিক বিভিন্ন দিক থেকে ডিফাইনিং করেছে। যেমন ডিডি রাফেল কি বলেছে, ডিডি রাফেল বলে একজন বিখ্যাত তাত্ত্বিক বলেছেন, দ্য রাইট টু ইকুয়ালিটি প্রপার ইজ এ রাইট অফ ইকুয়াল স্যাটিসফ্যাকশন অফ দ্য বেসিক অফ হিউম্যান নিডস। ডিডি রাফেল বলেছেন যে ইকুয়ালিটির কনসেপ্টের মানেই হলো মানুষের যে বেসিক নিডস রয়েছে, অর্থাৎ খাদ্য, বস্ত্র, বাসস্থান, এই বেসিক নিডস গুলো পূরণ হলেই কিন্তু ইকুয়ালিটির কনসেপ্ট আমরা আমরা জানবো যে এই সমাজের মধ্যে ইকুয়ালিটি রয়েছে। তার বাড়তি কিছু নেই, ইনক্লুডিং দ্য নিডস অফ ডেভেলপমেন্ট এন্ড ইউজ অফ ক্যাপাসিটি হুইচ স্পেসিফিকলি অফ হিউম্যান বিইং। অর্থাৎ ডিডি রাফেলের মতানুযায়ী যে হিউম্যানের যে বেসিক নিডস রয়েছে, সেগুলো যেমন পূর্ণতা লাভ করে, তার সঙ্গে সঙ্গে ব্যক্তি যাতে তার সর্বোচ্চ ব্যক্তিত্বের বিকাশ সাধন করতে পারে। অর্থাৎ কারো কারো হয়তো পেন্টিং করার ইচ্ছা, কারো হয়তো পোয়েট্রি লেখার ইচ্ছা, কারো হয়তো টিচিং করার ইচ্ছা, তাহলে তারা যেন তাদের সেই ব্যক্তিত্বের বিকাশ ঘটাতে পারে, এই জিনিসটা যদি কেউ করতে পারে, তাহলে আমরা বলবো যে সে কিন্তু এই সমাজে কিন্তু ইকুয়ালিটি রয়েছে। ঠিক আছে? এইটা হচ্ছে ডিডি রাফেলের মতন। এবার ল্যাস্কি কি বলছে? ল্যাস্কি বলছে
There must be sufficiency for all before there can be superfluity for few. অন্যদিকে লেখক একটি খুব ভালো ধারণা দিয়েছিলেন কি দেয়ার মাস্ট বি সাফিসিয়েন্সি ফর অল, অর্থাৎ এখানে কিন্তু মানে একটা মানুষের অনেক ধন সম্পদ হওয়ার আগে আমাদের কি এই জিনিসটা লক্ষ্য করে চলতে হবে যেন সোসাইটির মধ্যে সবারই যেন বেসিক যে সাফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ যে বেসিক ফেসিলিটি রয়েছে সেগুলো যেন পূর্ণ হয়। অর্থাৎ এখানে বলছে না যে ধনী হওয়া খারাপ বা প্রচুর পরিমাণে ধনী ব্যক্তি হওয়া খারাপ। ব্যক্তি তার ব্যক্তিত্ব বিকাশ করুক, ব্যক্তিত্ব বিকাশের জন্য যাপন করুক এবং তার সে ধনী বর্গ হোক হোক ঠিক আছে, সেটা অস্বীকার করছি না। লেস্কির মতো না, লেস্কি কি বলে, কিন্তু সেই যাতে প্রচুর পরিমাণে ধনী হয়ে গেল আর একজন না খেতে পেয়ে মারা যাচ্ছে, এই প্রকারের যেন ডিসক্রিমিনেশন একটা সোসাইটি বা এরকম প্রকারের একটা বৈষম্যমূলক সমাজ যেন না সৃষ্টি হয়। কিন্তু লেস্কি কখনোই কিন্তু প্রপার্টির বিরোধিতা করেনি। লেস্কি বলছেন যে হ্যাঁ প্রপার্টি গেইন করো। বার্কার কি বলছেন? বার্কার বলে আরেকজন তাত্ত্বিকের মধ্যে ইকুয়ালিটি মিনস ইকুয়াল রাইটস ফর অল দ্য পিপল অ্যান্ড অ্যাবলিশনস অফ স্পেশাল রাইটস অ্যান্ড প্রিভিলেজ। এই ইনি সিম্পল ভাবে বলেছেন ইকুয়ালিটির মানে হচ্ছে সবার সমান অধিকার এবং কোনো প্রকারের স্পেশাল প্রিভিলেজ যেন কেউ বাড়তি যেন কোনো সুযোগ সুবিধা না পায়। এই জিনিসটা বলছেন ফেগলার। রুসো কি বলছেন? রুসোর মত অনুযায়ী দ্য পলিসি অফ গভর্নমেন্ট শুড বি সাচ হুইচ অ্যালাউ নেইদার রিচ ম্যান নর বেগার্স টু ইনক্রিজ। ঠিক আছে? অর্থাৎ কি বলছি, গভর্নমেন্টের পলিসি গুলো এই প্রকারের হওয়া প্রয়োজন যাতে করে না খুব বেশি একটা রুসোর মতানুযায়ী, এটা কিন্তু লেস্কির মতানুযায়ী নয়। লেস্কি বলেছিলেন প্রাইভেট প্রপার্টি থাকুক এবং একজন ব্যক্তি তার সর্বোচ্চ বিকাশ ঘটাতে পারে এবং প্রপার্টি থাকতেই পারে এবং বুর্জোয়া বর্গ হতেই পারে। কিন্তু রুসো কি বলছেন? রুসো বলছেন না, গভর্নমেন্টের পলিসি গুলো এরকম হওয়া দরকার যেখানে না খুব বেশি পরিমাণে রিচ ম্যান তৈরি হবে আর না যে একদম ভিক্ষুক বর্গ তৈরি হবে, এমন যেন না হয়। অর্থাৎ একটা মাঝামাঝি সোসাইটি তিনি কল্পনা করে গেছেন। যদি এরকম একটা সোসাইটি থাকে মাঝামাঝি পর্যায়ে, তাহলেই কিন্তু আমরা বলবো মানে রুশোর মতানুযায়ী যে এই সমাজের মধ্যে ইকুয়ালিটি বিরাজমান। এবারে ইকুয়ালিটিকে কিছু ভাগে ভাগ করা হয়েছে, যেমন কি একটা রয়েছে ফর্মাল ইকুয়ালিটি। ফর্মাল ইকুয়ালিটি বলতে কি বোঝায়? ফর্মাল ইকুয়ালিটি হচ্ছে ফাউন্ডেশনাল ইকুয়ালিটি, অর্থাৎ ইকুয়ালিটির যে ভিত্তি, মূল ভিত্তি, সেটাই হচ্ছে ফর্মাল ইকুয়ালিটি। ফর্মাল ইকুয়ালিটি তাত্ত্বিকদের মতানুযায়ী যেখানে সবাই এই ইকুয়ালিটির ধারণা এসেছিল 17th 17th to 18th সেঞ্চুরি ফ্রম ন্যাচারাল রাইটস থিওরি। ন্যাচারাল রাইটস থিওরি থেকে এই ফর্মাল ইকুয়ালিটির উৎপত্তি হয়। It says that it says all humans are equals by virtue with their shared human essence and equal rights, অর্থাৎ সমস্ত প্রকার মানুষ সমান গুণ দ্বারা তৈরি এবং তাই তারা যেন সমান অধিকারের অধিকার প্রাপ্ত করা হয়। যেহেতু সবাই এক সমান গুণ দ্বারা তৈরি, তাই যেন তারা সমান গুণেরও অধিকারী হতে পারে। It can be further divided legal equality and political equality. এই ফর্মাল ইকুয়ালিটির কনসেপ্টকে আবার দুই ভাগে ভাগ করেছেন। কি না, একটা হচ্ছে লিগ্যাল ইকুয়ালিটি আর একটা হচ্ছে পলিটিক্যাল ইকুয়ালিটি। ফর্মাল ইকুয়ালিটি উৎপত্তি কখনোই আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স 1776 ডিক্লেয়ার অল ম্যানস আর ইকুয়াল। ফ্রান্স ডিক্লারেশন অফ রাইটস অফ ম্যান সিটিজেন্স স্টেটস ম্যানস আর বর্ন এন্ড রিমেন ফ্রি ইন ইকুয়ালিটি। ঠিক আছে, তাহলে এটার উৎপত্তিগুলো পড়ে নিবি। এরপর কি এলো, এই ফর্মাল ইকুয়ালিটিকে দুই ভাগে ভাগ করেছে, লিগ্যাল ইকুয়ালিটি এন্ড পলিটিক্যাল ইকুয়ালিটি। এগুলো সম্পর্কে একটু জানা যাক। এই গেল লিগ্যাল ইকুয়ালিটি। লিগ্যাল ইকুয়ালিটি কি বলছে? লিগ্যাল ইকুয়ালিটি আইনের চোখে সবাই সমান হবে। লিগ্যাল কথাটার মধ্যে কিন্তু আইন ব্যাপারটা রয়েছে। অর্থাৎ কি আইন যেন বা দেশের সংবিধান যেন কাউকে কোনো প্রকারে ডিসক্রিমিনেটিং ভাবে না দেখে। অর্থাৎ একজন যদি বুর্জোয়া বর্গ বা একজন ধনী বর্গকে যেরকম সুযোগ সুবিধা দেওয়া হবে বা তার জন্য যে আইন রইবে, সে চুরি করলে তাকে যে শাস্তি দেওয়া হবে, একজন যে গরিব যদি কেউ চুরি করে তাকেও যেন সেম শাস্তি দেওয়া হয়। এমন না যে হয়তো সে ধনী বলে সে ছাড়া পেয়ে গেল আর সে একজন গরিব বলে তাকে খুব পরিমাণ শাস্তি দেওয়া হলো। এই প্রকারের যেন সোসাইটি না তৈরি হয়। এটি যদি এরকম প্রকারের
কোনো লক্ষণ দেখা যায় তাহলে কিন্তু কি হবে, তাহলে আমরা বলবো না যে এই সোসাইটির মধ্যে লিগ্যাল ইকুয়ালিটি রয়েছে। Still, the principle of equality was initially put forward the demand of legal equality, grant equal legal status of individual, অর্থাৎ যেটা বললাম রুসো বলেছে, রুসো ইন হিজ এরপর লিগ্যাল ইকুয়ালিটির ফাউন্ডার কিন্তু রুসো, যে রুসোই কিন্তু লিগ্যাল ইকুয়ালিটির কথাও কিন্তু বলেছেন। যে রুসো is his theory of social contract believed that extensions of legal equality to all citizens were the primary characteristics of civil society। অর্থাৎ কি, একটা সুশীল বা একটা সুশীল সমাজে বা সিভিল সোসাইটিতে সবচেয়ে মূল লক্ষ্যই হলো লিগ্যাল ইকুয়ালিটি, অর্থাৎ আইনের চোখে যেন সবাই সাম্যতা প্রাপ্ত করতে পারে। The idea of legal equality emanates from the moral considerations and serves as the basics of equal rights of man. The idea of legal equality thus emanates from moral considerations and serves as the basic of right of man। অর্থাৎ এটাই হচ্ছে বেসিক্স, মানুষের যে বেসিক্স রাইট, সেই বেসিক রাইটসই হচ্ছে লিগ্যাল ইকুয়ালিটি। ইকুয়ালিটি ল implies equal access of law, অর্থাৎ সবাই যেন সমানভাবে আইনের দ্বারস্থ হতে পারে। Legal equality implies the equal subjections of all citizens. Legal equality creates formal equality, অর্থাৎ লিগ্যাল ইকুয়ালিটি যদি থাকে তাহলেই সেই কিন্তু ফর্মাল ইকুয়ালিটি তৈরি করতে পারে। লিগ্যাল ইকুয়ালিটির কিছু থিঙ্কার রয়েছে, যেমন আর্নেস্ট বার্কার, জে.আর. লুকাস, এ.ভি. ডাইসি, ইভর জেনিং, জন বেনথাম এটসেট্রা। তারপর আসছে পলিটিক্যাল ইকুয়ালিটি। পলিটিক্যাল ইকুয়ালিটি ধারণা খুবই সহজ। পলিটিক্যাল ইকুয়ালিটি মানে কি? ইট এমপ্লয়েজ দ্য ইকুয়াল পলিটিক্যাল রাইটস অফ ফর অল সিটিজেন, অর্থাৎ যেন একটা সমাজের বা একটা রাষ্ট্রের মধ্যে সকল মানুষ সমানভাবে রাজনৈতিক অধিকার ভোগ করে, নির্বাচনে দাঁড়ানোর অধিকার পায়, ভোট দান করার অধিকার পায়। যদি একটা সমাজে সবাই স্বাধীনভাবে নির্বাচনে দাঁড়াবার অধিকার পায়, যদি ভোটদান করার অধিকার পায়, তাহলে আমরা কি বলবো? এই সোসাইটির মধ্যে পলিটিক্যাল ইকুয়ালিটি রয়েছে বা রাজনৈতিক ইকুয়ালিটি রয়েছে। Political rights given in a democratic state, common people can't participate in dictatorial state। অর্থাৎ কি, একটা যদি উম গণতান্ত্রিক সমাজ হয়, গণতান্ত্রিক সমাজে কিন্তু পলিটিক্যাল রাইটস থাকবে। যেখানে কমন পিপল অর্থাৎ সাধারণ জনগণ নিজের যে ভোট দান করার অধিকার, অর্থাৎ নির্বাচনের অধিকার, নিজের মতামত প্রকাশের অধিকার, সেই অধিকার কিন্তু ভোগ করবে। কিন্তু একটা ডিক্টেটরশিপ বা স্বৈরতান্ত্রিক সরকারে কিন্তু এই অধিকারটা থাকবে না। তাদেরকে কিন্তু যে স্বৈরাচারী শাসকের যে আদেশ, সেটাই কিন্তু মেনে চলতে হবে। কিন্তু ডেমোক্রেসি প্রক্রিয়ায় যদি আমার একটা ইচ্ছা থাকে, সেই ইচ্ছা যদি আমাকে যে শাসন করবে সে যদি না ফুলফিল করে, আমরা কিন্তু তাকে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? রবার্ট দাহাল বলে একজন ফেমাস পলিটিক্যাল থিঙ্কার ছিলেন, যিনি পলিটিক্যাল ইকুয়ালিটির কিছু দিক ক্রাইটেরিয়ার কথা বলেছিলেন। কিছু ক্রাইটেরিয়ার কথা বলেছেন। যদি এই ক্রাইটেরিয়া গুলা থাকে একটা সোসাইটিতে, তাহলে আমরা বলবো পলিটিক্যাল ইকুয়ালিটি রয়েছে। কি সেই ইকুয়ালিটি রবার্ট ডাহালের মতে? ভোটিং ইকুয়ালিটি, অর্থাৎ ভোটদান করার অধিকার। ইফেক্টিভ পার্টিসিপেশন, যেন সবাই পার্টিসিপেট করতে পারে। এনলাইটেন্ড আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ যেন সবকিছু সম্পর্কে স্বচ্ছ ধারণা পায়। কন্ট্রোলিং এজেন্ডা, নিজের এজেন্ডাগুলোকে প্রকাশ করতে পারে। ইনক্লুজিং অফ অল অ্যাডাল্ট মেম্বার অফ দ্য কালেকটিভ ডিসিশন, অর্থাৎ কি যারা অ্যাডাল্ট মেম্বার রয়েছে, অর্থাৎ যারা পরিপক্ক মানুষ রয়েছে, ইউথ রয়েছে, তারা যেন ভোটদান প্রক্রিয়ার অংশগ্রহণ করার সুযোগ পায়। এখানে কিন্তু নেট পরীক্ষায় একটা কনফিউশন কোশ্চেন আসে, যেটা হচ্ছে রবার্ট ডালের মধ্যে এই ৫টা প্রক্রিয়ার মধ্যে একটা দিয়ে দেয়, যেটা হচ্ছে অ্যাডাল্ট মেম্বারের জায়গায় দিয়ে দেয় ইনক্লুশন অফ অল মেম্বার। অল মেম্বার কিন্তু নয়, রবার্ট ডালের মতো অল অ্যাডাল্ট মেম্বার হবে। ঠিক আছে? এই যদি ৫টা ক্রাইটেরিয়া থাকে, তাহলে আমরা বলবো এই সোসাইটির মধ্যে পলিটিক্যাল ইকুয়ালিটি রয়েছে। These 5 criteria which Dahal says make the democratic process fully consistent with the logic of political equality। অর্থাৎ এই 5 criteria গুলি থাকে, তাহলে আমরা বলবো যে এই প্রসেসের একটা গণতান্ত্রিক সরকারের মধ্যে ফুললি ইকুয়ালিটি রয়েছে। তারপর কি হচ্ছে? তারপর হচ্ছে সোশ্যাল ইকুয়ালিটি। সোশ্যাল ইকুয়ালিটি মানে কি? সমাজের মধ্যে সমস্ত প্রকারের অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, যেখানে কোনো প্রকারের স্পেশাল প্রিভিলেজ দেওয়া হবে না, কাউকে বাড়তি সুযোগ সুবিধা কিন্তু দেওয়া হবে না, সোশ্যাল ইকুয়ালিটির মধ্যে পড়ছে। আর কি?
কাস্ট, রিলিজিয়ন, কালার, ক্রিড এইসব বেসিসে ডিসক্রিমিনেটেড করা হবে না। সামাজিক দিক দিয়ে যে বৈষম্যতা করা হয় সেই বৈষম্যতা গুলো থাকবে না। ঠিক আছে? এবং সেই রাষ্ট্র কিন্তু সেই প্রকারের কোনো বৈষম্য সাপোর্ট করবে না, এবং কেউ যদি করে তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করার কাজ হবে রাষ্ট্রের। আরো কি রয়েছে? অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, ফ্রি অ্যাক্সেস টু পাবলিক প্লেসেস, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারের মধ্যে রয়েছে যে কোনো জায়গায় যাওয়ার অধিকার, ফ্রি অ্যাক্সেস টু পাবলিক প্লেসেস, নো ডিসক্রিমিনেশন বেসড অন রিলিজিয়ন, জেন্ডার, কাস্ট অ্যান্ড ক্রিড, অর্থাৎ ধর্ম বেসিসে, জেন্ডার বেসিসে, কাস্ট বেসিসে, বর্ণ বেসিসে কোনো প্রকার কোনো ডিসক্রিমিনেশন হবে না, এবং প্রভিশন অফ প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন। এখানে কিন্তু একটা কনফিউশন হতে পারে যে এখানে একটা জায়গায় বলছি স্পেশাল প্রিভিলেজ, অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ, আরেকটা জায়গায় বলা হচ্ছে প্রভিশন অফ প্রোটেকশন ডিসক্রিমিনেশন। দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজ মানে হচ্ছে কাউকে কোনো এমন না যে সে ধনী বা সে বড়লোক বলে তাকে কিছু একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া হলো, এই জিনিসটা কিন্তু করা হবে না। কিন্তু প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন অর্থ হচ্ছে কেউ হয়তো কমজোরি রয়েছে, সোসাইটির মধ্যে কোনো বর্গ অনগ্রসর রয়েছে, তাকে প্রোটেক্ট করার জন্য বাড়তি সুযোগ সুবিধা দেওয়া যেতে পারে। কিন্তু স্পেশাল প্রিভিলেজ মানে কি? স্পেশাল প্রিভিলেজ মানে হচ্ছে যে সে ধনী বলে তাকে একটা স্পেশাল প্রিভিলেজ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ সে কিন্তু অনগ্রসর নয় বা সে তার মধ্যে কোনো কমজোরি নেই, কিন্তু তাও সে নিজে স্বাস্থ্যবান বা বলবান বলে তাকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে স্পেশাল প্রিভিলেজের ক্রাইটেরিয়া। আর প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশন কি? না, সে দুর্বল, তার কারণে তাকে বাড়তি সুযোগ দেওয়া হচ্ছে। তো এই জিনিসটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। তাই ইকুয়ালিটির তাত্ত্বিকরা কিন্তু অ্যাবসেন্স অফ স্পেশাল প্রিভিলেজের কথা বলেছেন, কিন্তু প্রভিশন অফ প্রোটেক্টিভ ডিসক্রিমিনেশনের সাপোর্টের কথা বলেছেন। এরপর আসছে ইকোনমিক্যাল ইকুয়ালিটি। ইকোনমিক্যাল ইকুয়ালিটিকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইকুয়াল ইকুয়ালিটি অফ অপরচুনিটি এবং ইকুয়ালিটি অফ আউটকাম। এই দুটোর মধ্যে খুব একটা ভালো জিনিস রয়েছে। ইকুয়ালিটি অফ অপরচুনিটি মানে কি? সমাজের সমস্ত প্রকার মানুষ কিন্তু সমান সুযোগ সুবিধা বা অপরচুনিটি পাবে। ঠিক আছে? অর্থাৎ যেমন একটা বাচ্চার যদি উদাহরণ দেওয়া হয়, যে একটা বাচ্চাকে সমান সুযোগ সুবিধা দেওয়া হবে পড়াশোনা করার, তার জন্য বইয়ের ব্যবস্থা করা হবে, বিদ্যালয়ের ব্যবস্থা করা হবে, সব করা হবে। কিন্তু ইকুয়ালিটি অফ আউটকাম অর্থাৎ কি? তাকে তো সুযোগ সুবিধা দেওয়া হলো পড়াশোনা করার জন্য, বই, খাতা, পেন্সিল সবকিছু দেওয়া হলো যাতে করে সে পড়তে পারে। এরপর এরকম যদি পলিসি গ্রহণ করে দেওয়া হয় যে ঠিক আছে, সবাইকে এক্সামের সময় সবাই কিন্তু 90% মার্কস পাবে, সে লিখুক বা না লিখুক। এটা হচ্ছে ইকুয়ালিটি অফ আউটকাম। ঠিক আছে? ইকুয়ালিটি অফ আউটকাম যদি হয় তাহলে সোসাইটি ঠিকঠাক ভাবে পরিচালিত হতে কোনোদিন পারবেই না। অর্থাৎ কি? তাহলে একটা মানুষ পড়তে কেন যাবে? যার মেরিট রয়েছে, যার বৌদ্ধিক সত্তা রয়েছে, সে হয়তো দিনরাত পরিশ্রম করে খাটছে, পড়াশোনা করছে, সেও 90% মার্কস পাচ্ছে। আবার যে সারাদিন ঘুরে বলছে, সেও কিন্তু 90% মার্কস পাচ্ছে। তাহলে যে যার মেরিট রয়েছে তার মধ্যে তো এনার্জিই থাকবে না যে আমি পড়বো। ঠিক আছে? তাই তাই ইকুয়ালিটির তার থেকে কি বলেছেন? যে অপরচুনিটি সবাইকে দেওয়া হোক, সুযোগ যেন সবাইকে দেওয়া হোক। কিন্তু এরপরে তারা নিজের মেরিট বা বৌদ্ধিক সত্তার বেসিসে তারা নিজের পথ কিন্তু খুঁজে নেয়। অর্থাৎ তারপরে যে তারা পথে এগিয়ে পড়াশোনা করার সবাই সুযোগ সুবিধা পেল। এরপর কেউ হয়তো কম পড়লো, কেউ বেশি পড়লো, কেউ টাইম পাস করলো। এরপর সেই বেসিসে যে ইনইকুয়ালিটিটা তৈরি হবে। অর্থাৎ কেউ 90% মার্কস পেলো, কেউ ফেল করলো। এই যে ডিসক্রিমিনেশন, সে যে ফেল করলো সে লেবার ক্লাসে চলে গেল। যে 90% মার্কস পেলে সে একটা ভালো পজিশনে গেল, সে ভালো বেতন পেল। এই যে ডিসক্রিমিনেশনটা, এই যে একটা দুটোর মধ্যে ডিসক্রিমিনেটিং রয়েছে, দুটোর মধ্যে বৈষম্য, এই বৈষম্যটা কিন্তু মেনে নেওয়া যেতে পারে। কিন্তু এমনটা যেন না হয় যে সে অপরচুনিটিই পেল না, সে বিদ্যালয়ে যাওয়ার সুযোগই পেল না, সেই স্কুল কলেজে যাওয়ার সুযোগই পেল না, এবং একজন সুযোগ পেলে একজন ভালো ইংলিশ মিডিয়ামে পড়লো, একজন ভালো জায়গায় গেল, এবং সে অনেক সুযোগ সুবিধা পেয়ে ভালো জায়গায় পৌঁছে পড়ে ভালো বেতন পেলো, আর একজন পরিবার দিন দিন অধঃপতনের দিকে চলে গেল। এই জিনিসটা যেন না হয়। ইকোনমিক ইকুয়ালিটির তাত্ত্বিকরা বলেছিলেন যে অপরচুনিটি সবাইকে দেওয়া হোক, কিন্তু তারপর তাদের মেরিট বেসিসে, তাদের বৌদ্ধিক সত্তার বেসিসে তারা নিজের গন্তব্যস্থল যেন ঠিক করে নেয়। এটাই হলো ইকোনমিক ইকুয়ালিটির কথা। এই হলো দুটোর মধ্যে পার্থক্য।
ইকুয়ালিটি অফ আউটকাম আর ইকুয়ালিটি অফ অপরচুনিটি। অপরচুনিটি মানে হচ্ছে সবাইকে সমান সুযোগ সুবিধা দেওয়া হোক। আর আউটকাম মানে হচ্ছে ইকুয়ালিটি অফ আউটকাম মানে হচ্ছে যে, যে যতই পড়ুক তাকে কিন্তু সেই সেমই ভাবে পরিচালিত করা হবে। এটার কিন্তু সাপোর্ট করছে না ইকুয়ালিটির তার থেকে। ঠিক আছে? এবার এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ইকুয়ালিটি অ্যান্ড কোয়ালিটি অ্যান্ড ইকুইটি। ইনইকুয়ালিটির মধ্যে ডিফারেন্স কি? একজনকে একটা পাঠা দেওয়া হলো, একটা শিশুকে, এই যে যেমন ইয়েতে তুই হয়তো দেখতে পাচ্ছিস না। এখানে কি যে ইকুয়ালিটির কনসেপ্টের মধ্যে একজন একটা পাঠা দেওয়া হলো বোর্ডটাকে দেখতে দেওয়ার জন্য, সে বোর্ডটা দেখতে পাচ্ছে এবং তার হাইটও বড়। আরেকজন কি হাইটও ছোট এবং তাকে কিছু দেওয়াও হয়নি। তাহলে এটা হচ্ছে ইনইকুয়ালিটি, অর্থাৎ এর সাথে একে বৈষম্য করা হচ্ছে। এটা হচ্ছে ইনইকুয়ালিটির কনসেপ্ট, যে তার হাইটও ছোট এবং তাকে কিছু দেওয়াও হয়নি বোর্ডটা দেখতে দেওয়ার জন্য। ইকুয়ালিটির কনসেপ্ট কি? ইকুয়ালিটির কনসেপ্ট তাতে মানে হচ্ছে সবাই সমান। সবাই সমান মানে কি? একজনের হাইট বড়, একজনের হাইট ছোট। কিন্তু তাও তাদের দুজনকেই সমান লেভেলের পাঠা দেওয়া হয়েছে। যাতে করে তারা, তাহলে কি হয়েছে, যার হাইট বড় সে তো দেখতে পাচ্ছে, কিন্তু যার হাইট ছোট সে কিন্তু দেখতে পাচ্ছে না। এই যে ইকুয়ালিটি কনসেপ্ট, যে সবাইকে সমান সুযোগ সুবিধা, এরকম কিন্তু নয়। কিন্তু ইকুয়ালিটি প্লাস ইকুইটির মানে কি? মানে সমাজটাকে দেখে বা ব্যক্তিকে দেখে তার সুযোগ সুবিধা দেওয়ার কনসেপ্ট হচ্ছে ইকুয়ালিটি প্লাস ইকুইটি। কথা দিয়ে এর হাইট যেহেতু বড়, তার জন্য তার সে একটা পাটা দিলেই সে দেখতে পাবে বোর্ডটা। আর এই বাচ্চাটা যেহেতু হাইটটা ছোট, সেহেতু তাকে যদি দুটো পাটা দেওয়া দরকার যাতে করে সে দেখতে পায়। তাহলে এখন এও দেখতে পাচ্ছে এবং এও দেখতে পাচ্ছে। তাহলে আমাদের সমাজ কেমন হওয়া দরকার? যেমন ইকুয়ালিটি প্লাস ইকুইটি থাকে। শুধু ইকুয়ালিটি থাকলেও কিন্তু এর সাথে বৈষম্যই হবে। এ কিন্তু দেখতে পাবে না বা সমাজের মধ্যে দেখতে পাবে না। তাহলে কি ইকুয়ালিটি এন্ড ইকুইটির কনসেপ্ট মিলিত হয়ে কি বোঝে? সমাজটাকে বিচার করার পর সমাজের পলিসি গ্রহণ করতে হবে, যাতে করে সমাজের যে প্রয়োজনীয়তাটা রয়েছে সেই প্রয়োজনীয়তাটাকে ফুলফিল করা যেতে পারে।